এখন আমি চাচ্ছি কেমিস্ট্রিতে তো অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, সো আমি চাচ্ছি যেইগুলোতে তোমাদের আসলেই জেনুইনলি প্রবলেম সেইগুলো আমি দেখাই দিই, বাকি প্র্যাকটিসটা তোমরা নিজেরা করলা। বাট প্রথম 3টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি তেমন না, ইম্পর্টেন্ট কিছু না। 3টা চ্যাপ্টারের প্রথম 3rd চ্যাপ্টারে তো তোমরা জানোই ইলেকট্রন কনফিগারেশন, মানে প্রথম 3টা চ্যাপ্টারে আমি ভিডিও দিতে পারবো, বা 4 নম্বর চ্যাপ্টারেও আমার কাছে ভিডিও আছে, আমি ওইগুলো দিতে পারবো, যেগুলো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখে নিলাম। আমি চাচ্ছি যেগুলোতে প্রবলেম, ধরো চ্যাপ্টার 6 থেকে 12-এর মধ্যে, 6 থেকে 11 পর্যন্ত যেগুলো আছে সেইগুলোতে তোমাদের অনেকের প্রবলেম হতে পারে, ঠিক আছে? সো ওইগুলোতে আমি ফোকাস দিতে চাচ্ছি মেনলি। সো আমাদের যেহেতু আমি চাচ্ছি যে 16 তারিখের মধ্যে তোমাদের শেষ করতে, ধরো আজকে একটা ক্লাস, কালকে একটা ক্লাস, আর 16 তারিখ আর একটা ক্লাস। তো ধরো 3 ক্লাসে আমি যদি তোমাদের এই চ্যাপ্টার 4 থেকে 11, বা ধরো চ্যাপ্টার 4 থেকে 12, টোটাল হচ্ছে 9টা চ্যাপ্টার। সো 3 ক্লাসে আমরা যদি 3টা বা 4টা করে ডিভাইড করে নিই তাহলে আমরা ইজিলি পড়তে পারবো। আচ্ছা, এখন আমি যারা পরে আসছো তাদেরকে বলতেছি যে চ্যাপ্টার 1 তোমরা নিজেরা সলভ করতে পারবা, ঠিক আছে? চ্যাপ্টার 1-এ কিছুই নেই, তোমরা জানো। চ্যাপ্টার 2-তে হচ্ছে স্টেটস অফ ম্যাটার, এইটা রিলেটেড। এইখানে তোমার ওই ডিফিউশনের কিছু ম্যাথ আছে, যে আর ইজ প্রপোর্শনাল টু 1/√m, এরকম কিছু ম্যাথ আছে। এই ম্যাথগুলো যদি না করে থাকো তাহলে আমি এটার ভিডিও প্রোভাইড করতে পারবো, মানে আমার অলরেডি এগুলোর ভিডিও বানানো আছে, আমি ওইগুলো আজকে তোমাদেরকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তোমাদের জাস্ট ওইগুলো একটু দেখে নিতে হবে। আর চ্যাপ্টার 3 হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। তোমরা জানো যে একটা অ্যাটমের মধ্যে কী থাকে, এটারও আমার কাছে একদম ডিটেলড ভিডিও আছে। কারো কাছে যদি এই সব চ্যাপ্টারে কোনো টপিক টাফ মনে হয় বা একটু রিভাইজ দিতে ইচ্ছা হয় যে এইগুলো আরেকবার দেখলে ভালো হয়, আমার মনে হয় ওই ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমার ভিডিও বানানো আছে, তুমি ওইগুলো দেখে নিতে পারবা। চ্যাপ্টার 3-তে তো অ্যাকচুয়ালি তেমন কিছু নাই। চ্যাপ্টার 3-তে হচ্ছে তোমার ওই যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, আর আছে কি এখানে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এই টাইপের কয়েকটা জিনিস আছে। এগুলো অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, তুমি ওইগুলো দেখতে পারো। সো চ্যাপ্টার 1 to 3 এই 3টা আমি ভিডিও দিতে পারবো। আর চ্যাপ্টার 4-এ আমার হচ্ছে অর্ধেক ভিডিও আছে, মানে অর্ধেক বলতে পিরিয়ডিক প্রপার্টিগুলো কেমনভাবে চেঞ্জ হয় সেইটা রিলেটেড। সো এই পিরিয়ডিক টেবিলের যে ভিডিওগুলো আছে আমি বলবো যে এইগুলো তোমরা আগে দেখো, কারণ ওইগুলোতে, হ্যাঁ বলো কোনটা? গ্রুপ ডিটারমিনেশন, গ্রুপ আর পিরিয়ড, হ্যাঁ হ্যাঁ এগুলোর ভিডিও আছে, সবই আছে। এখানে তোমার পিরিয়ডিক টেবিলে আমি এইটার যে ভিডিওগুলো আছে সেখানে আমি এইগুলো দেখাইছি যে তোমার বিভিন্ন গ্রুপের এলিমেন্টগুলো কীভাবে মনে রাখতে হয়, আর হচ্ছে তোমার পিরিয়ড আর গ্রুপ কীভাবে বের করতে হয়, ইটসেট্রা, এগুলো সবই দেখানো আছে। বাট এটার তারপরে অনেক কয়টা টপিক বাকি আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব, বাট আজকের ক্লাসে না। আমাদের 3টা ক্লাসে আমাদের কেমিস্ট্রি শেষ করতে হবে, তো সো আমরা এইটা পরের একটা ক্লাসে দেখতে চাচ্ছি। আজকে আমি ইম্পর্টেন্ট কিছু, যেটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এরকম কিছু দেখাইতে চাচ্ছি। এইখানে একটা টপিক আছে চ্যাপ্টার 6-এ, মাহির গ্রুপে একটা কোশ্চেন দিছো দেখলাম, একটা কোশ্চেন দিছো, দেখো এই যে এইটা কি তোমরা কেউ সলভ করতে পারছো, বা কারো আইডিয়া আছে এটা কীভাবে করে তোমাদের মধ্যে কেউ? না, তোমাদের মধ্যে কেউ কি এটা পারো, যে কেউ? আচ্ছা, সো আমি চাচ্ছি যে এইটা দেখাই, কারণ এটা কিন্তু তোমাদের বইয়ের বাইরের একটা জিনিস। এটা যদিও আমি আমার 11-এর ক্লাসে আর 2 ক্লাস পরেই দেখাইতাম, বাট তোমাদের আমি একটু এইটা দেখাই দিই, তোমরা এটা ইজিলি বুঝতে পারবা, ওকে? আর চ্যাপ্টার 6-এর তোমার এই যে চ্যাপ্টার 6-এ যেগুলো আছে, চ্যাপ্টার 6-এ এই যে কেমিক্যাল কাউন্টিংয়ের যেসব জিনিসপত্র আছে, এগুলোতে কি এখন প্রবলেম হওয়ার কথা? মানে আমি তো তোমাদেরকে 11-এ এগুলো পড়াইছি, মানে 11-এর ভিডিওগুলোতে আমি ওইগুলোও দিয়ে দিব, ঠিক আছে? ওইগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিব। তারপর আমি জানতে চাচ্ছি যে তোমাদের এখানে এগুলোতে প্রবলেম আছে কিনা। আমি দাঁড়াও এখানে কাজ করি, একটু দাঁড়াও, এখানে স্ক্রিনে দেখাই, তাহলে তোমরা ডিসাইড করতে পারবা কোনটা তোমাদের দেখাইলে ভালো হয়।
আমরা কোনগুলা একটু আরেকবার বলো, কোনটা আরেকবার একটু বলো কোনটা? তোমার কথা কেটে আসতেছে। ও আচ্ছা, কয়টা অ্যাটম কয়টা মলিকুল, এইটা ছিল আমি দেখাইছি না কলেজের ভিডিওগুলাই, যে কয়টা মলিকুল থাকে। আচ্ছা আমি তারপর দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সো আমি এটা দেখাই দিচ্ছি। আর এক কাজ করি, আমি আজকে এই চ্যাপ্টারটার এমসিকিউ গাইড থেকে সলভ করে দিই সবগুলো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আর এখানে ওই যে অক্সিডেশনের ব্যাপারগুলো তোমাদের একটু প্রবলেম হয় হয়তো, যদি অক্সিডেশন এই চ্যাপ্টারে নাই। আচ্ছা, সো এমসিকিউতে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো কীভাবে হ্যান্ডেল করব, এটা কি হয়েছে? আচ্ছা দাও। প্রথম তিনটা চ্যাপ্টারে আমার একদম মানে প্রথম 2 আর 3 আর 4, 4-এর অর্ধেক, এগুলো ডিটেইলড ভিডিও আছে, তোমরা একটু ওইটা আজকেই দেখে ফেলবা, আমি দিয়ে দিব। এগুলো ইজি জিনিস, তোমরাও আগে থেকে পারো। বাট এই চ্যাপ্টার 5 থেকে আমার কাছে ভিডিও নাই। আচ্ছা, সো আমরা চ্যাপ্টার 6-এর কিছু জিনিস দেখি প্রথমে। যাচ্ছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আগে পড়াই দিই। চ্যাপ্টার 6 কোথায়? ওকে, সো চ্যাপ্টার 6-এ আমি এখানে বইয়ের এক্সাম্পলগুলো নিয়ে আগে ডিসকাস করি। সো চ্যাপ্টার 6-এ আমাদেরকে দেখো প্রথমে হচ্ছে মোলের আইডিয়া। সো মোলের আইডিয়া তোমরা বুঝো, আর এগুলোর জন্য তো কলেজের ভিডিওগুলো আছেই, যে মোল হচ্ছে বেসিক্যালি 6.02 × 10⁻23টা যদি কোনো কিছু থাকে সেটাই হচ্ছে 1 মোল। এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সো আমরা এখানে ডিরেক্টলি ম্যাথগুলো দেখি, তাহলে আমাদের আইডিয়াগুলো আরও বেশি ক্লিয়ার হবে। সো যেমন প্রথমটা, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1H2O মলিকুল, এটা তোমরা জানো যে 1H2O মলিকুল, 1 মোল H2O মলিকুল হচ্ছে 18 গ্রাম, মানে তার মলিকুলার ম্যাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, আর সেটা হচ্ছে 1 মোল মানে হচ্ছে 6.02 × 10⁻23। সো একটা মলিকুলের ম্যাস কত? 18 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23। সো অ্যান্সার এটা, 1 লাইনের ম্যাথ। দেন হাউ মেনি H2SO4 মলিকিউলস আর দেয়ার ইন 1 গ্রাম H2SO4, এটাও সেম অনেকটা। আমরা জানি যে 98 গ্রাম H2SO4, এগুলো তো পারবা রাইট? এগুলোতে তোমাদের যদি প্রবলেম হয় একটু বলবো, কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না কার কোথায় প্রবলেম। আচ্ছা, দেন মোলার ভলিউম অফ গ্যাস, এটা পারবা তোমরা। দেন এখানে বাকিরাও একটু বইলো কার কোথায় প্রবলেম, বা এই স্পেসিফিক চ্যাপ্টারটায় তোমাদের কোথায় খুব ঝামেলা হয়, এটা একটু আমাকে জানাবো। ওকে, মোলার সলিউশন আজকে পড়াইছি এটা কলেজের ক্লাসে, যে হ্যাঁ, কপার সালফেট 5H2O, ব্লু ভিট্রিয়ম। হ্যাঁ, 5H2O সহ ক্যালকুলেট করবা। হ্যাঁ, আচ্ছা সলিউশন। হুম আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না কীরকম ম্যাথ। ও আচ্ছা, মানে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, হুম 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 হুম, বুঝছি। আচ্ছা, আমি একটা বলবো যে আমি কলেজের ক্লাসে যেই জিনিসগুলো দেখাইছি, ধরো ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, তারপর হচ্ছে তোমার কস্টিক সোডা, কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তো আমি কলেজের ক্লাসগুলোতে বলছিলাম, তাই তো? ওইগুলাই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, মানে যদি এইখানে অ্যাডমিশন টেস্টে আসে তাহলে এরকম জিনিসপত্র বেশি আসতে পারে। তারপরেও আমার যদি এখানে কোনোটা মনে হয় আমি ওইটা লিখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, মোলার ভলিউম এটা পারবা। মোলার ভলিউম হচ্ছে এসটিপিতে একটা গ্যাসের 1 মোল হচ্ছে 22.4 লিটার, এটা রিলেটেড বেসিক ম্যাথ, তেমন টাফ কিছু না। মোল আর মলিকুলার ফর্মুলা, মোলার সলিউশন, সলিউশন হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট, এটাও আমি তোমাদেরকে পড়াচ্ছি এখন কারেন্টলি। তারপর এখানে ওই যে ইয়া বের করা, W = MVS/1000,
অথবা এস সমান হচ্ছে 1000W/mv। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি। সো আমি ওই ভিডিওগুলো আজকে প্লে লিস্টে দিয়ে দিব। আর এইখানে বলছে দেখো সোডিয়াম, হাউ মাচ সোডিয়াম কার্বনেট ইজ দেয়ার ইন আ 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। এটাও তোমাদের আইডিয়া আছে যে কীভাবে ডাব্লু সমান হচ্ছে mvs/1000। ডিরেক্টলি ফর্মুলা এম, যেগুলো অলরেডি পারো সেগুলো যাতে কখনো ভুল না হয়। ঠিক আছে, নতুন জিনিস এখন না শেখাই ভালো। আচ্ছা, পার্সেন্টেজ কম্পোজিশনগুলো দেখো তাহলে। পার্সেন্টেজ কম্পোজিশন কীভাবে বের করতে হয়? তো ধরো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো খুবই সহজ, আমি একটা ভালো একটা এক্সাম্পল দিয়ে দেখাই এখানে। ওকে, সো ধরো অ্যালুমিনিয়াম সালফেটের পার্সেন্টেজ কম্পোজিশন দেখাইতে বলছে। সো ফার্স্টেই কী করবো দেখো, আমরা অ্যালুমিনিয়াম সালফেটের মলিকুলার ম্যাসটা বের করে ফেলি। মলিকুলার ম্যাস হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 27, সো 27 × 2, সালফেট হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 4, আর এই টোটালটা আছে 3 বার। ঠিক আছে, সো এখানে মলিকুলার ম্যাসটা আসে হচ্ছে 342। এখন পার্সেন্টেজ কম্পোজিশনটা কীভাবে বের করতে হয়, মানে যে কোনো একটা এলিমেন্টের পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুক্তি বের করার ওয়ে হচ্ছে সেইটার ম্যাস কত এখানে, মানে সেটা এখানে কত ম্যাস আছে, আর টোটাল অ্যাটমিক ম্যাসটা কত, সেটা দিয়ে ডিভাইড করব, দেন আমরা পার্সেন্টেজে নিয়ে যাব। এইটাই। সো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করো যে এখানে অ্যালুমিনিয়াম কতটুক আছে, দুইটা আছে, টোটাল 27 × 2 এত গ্রাম, আর টোটাল মলিকুলার ম্যাস হচ্ছে 342 × 100। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। সো এটাকে ক্যালকুলেট করলে যা আসে তত পার্সেন্ট। সো পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে পারবা। উল্টাটা একটু অন্য প্রসেস, যে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেখানে আমি তোমার এম্পিরিক্যাল ফর্মুলা বা মলিকুলার ফর্মুলা কীভাবে বের করবো। সো অ্যালুমিনিয়ামেরটা গেল, দেন সালফারেরটা চাইলে, সালফার হচ্ছে 3টা আছে টোটাল, সো 3 × 32 ডিভাইডেড বাই 342 × 100, এটা হচ্ছে সালফার। আর অক্সিজেন হচ্ছে টোটাল 12টা আছে, সো 12 × 16 ডিভাইডেড বাই 342 × 100। সো এই হচ্ছে ওদের পার্সেন্টেজ কম্পোজিশন বের করা। এখন যদি কোনো একটা কম্পাউন্ডের পার্সেন্টেজ কম্পোজিশনগুলো দিয়ে দেয়, সেখান থেকে আমি এম্পিরিক্যাল ফর্মুলা কীভাবে বের করব। ধরো এখানে একটা কম্পাউন্ড দিছে, এটা যে কোনো একটা কম্পাউন্ডের পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন আর 92.31% অ্যান্ড 7.69%। কার্বন হচ্ছে 92.31% আর হাইড্রোজেন হচ্ছে 7.69%। এখানে যদি এমন হয় যে অন্য কেউ ছিল বাট তার পার্সেন্টেজটা বলে নাই, তখন সেটা কীভাবে বের করতে হয়, 100 থেকে মাইনাস করে বের করতে হয় 7.69%। এখন আমি এইখান থেকে এইটার ফর্মুলা কীভাবে বের করব, প্রসেসটা কী। সো এটার ফর্মুলা বের করার জন্য দেখো আমাদের কার্বন বলে দিচ্ছে 92.31%, মানে 100 গ্রামের মধ্যে কার্বন আছে 92 গ্রাম। সো আমাদের যেটা করতে হবে, ফার্স্টে এই যে পার্সেন্টেজগুলো দেওয়া কার্বনের জন্য আর এই হচ্ছে হাইড্রোজেনের জন্য, যে পার্সেন্টেজগুলো দেওয়া, পার্সেন্টেজ সাইন ছাড়া দেখব। দেন কি করতে হবে, আমাদের এইগুলোকে তাদের অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করে দিতে হবে। সো এটাকে আমি কার্বনের অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করব 12, আর এটাকে আমি হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করব 1। সো এখানে 12 দিয়ে ডিভাইড করলে কত আসবে, এটা 7.69, একদম ডিরেক্টলি ওইটাই আসছে, আর এটাও হচ্ছে 7.69। দেন কী করতে হবে, এই দুইটা রেশিও নিতে হবে। রেশিও হচ্ছে 1:1। সো কার্বনও একটা, হাইড্রোজেনও। না, ব্যাপারটা হচ্ছে ওই লোয়েস্টটা দিয়ে ডিভাইড করার কথাটা বলতেছো তো। সো এটাই হচ্ছে ওই রেশিও বের করা আর কি। মানে তুমি রেশিও বের করার জন্য কী করবা, ডিভাইড করে দিবা সবচেয়ে ছোটোটা দিয়ে, তাহলে রেশিওটা চলে আসবে। সো এখানে কার্বন আর হাইড্রোজেন আসতেছে, এটাই হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। এখন এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা কীভাবে বের করে, এখানে একটা এন দিতে হয়। এখন আমাকে যদি বলে যে এটার তোমার মলিকুলার ফর্মুলার
তোমার হচ্ছে মলিকুলার ম্যাস হচ্ছে 26, তাহলে আমরা কি মনে করব যে কার্বনের ম্যাস হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 1, তো এটার সাথে 2 মাল্টিপ্লাই মানে এটার সাথে n মাল্টিপ্লাই করলে 26 আসে, তার মানে n হচ্ছে 2, তার মানে আমাদের অরিজিনাল কম্পাউন্ডটা হচ্ছে CH, এখানে ব্র্যাকেটে 2 মানে C2H2। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে এটা। ধরো এইটা করি যে হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন হচ্ছে 2.04, 32.65, 65.30, দুইটা দিয়ে দিছে। তাহলে হ্যাঁ না, আরেকটা হচ্ছে 100 থেকে মাইনাস হবে। ও মানে এলিমেন্টটা কি হবে এটা বলতেছো? আচ্ছা, এইখানে না, বাই ডিফল্ট হাইড্রোজেন হওয়ার তেমন কোনো নিয়ম আমি কখনো শুনি নাই, বাট যদি ধরো এটা একটা অর্গানিক কম্পাউন্ড হয় তাহলে আমি বলতে পারি যে অন্যটা হাইড্রোজেনই হবে, কারণ অর্গানিক কম্পাউন্ডে কার্বন আর হাইড্রোজেন থাকেই। ঠিক আছে, কার্বন ধরো অক্সিজেন দিল, তাহলে অন্যটা অবশ্যই হাইড্রোজেনই হবে। বাট এছাড়া অন্য কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমি হাইড্রোজেন হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন 2.04, 32.65, এটা হচ্ছে 65.30। সো হাইড্রোজেনের জন্য আমরা কি করব, তার 2.04কে 1 দিয়ে ডিভাইড করব, সো থাকে 2.04। সালফারের জন্য আমরা 32.65কে 32 দিয়ে ডিভাইড করব, তাহলে সালফারে থাকবে হচ্ছে 1.02, আর অক্সিজেনে থাকবে 65.30কে 16 দিয়ে ডিভাইড করব, থাকবে 4.08। এখন এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা দিয়ে সবাইকে ডিভাইড করব, মানে রেশিও নিব, সেটা আসবে 2:1:4। মানে হাইড্রোজেন যদি 2টা থাকে, সালফার থাকবে 1টা, অক্সিজেন থাকবে 4টা। সো এটার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে H2SO4 বা স্থূল সংকেত। সো এটার কম্পাউন্ডটা আমরা একবারেই পেয়ে গেছি, সালফিউরিক অ্যাসিড। যদি বলতো যে এটার মলিকুলার ম্যাস অন্য কিছু, তখন এখানে একটা n দিয়ে দেন ওই nটা বের করতে হতো। এখানে পরের কোশ্চেনটা একই পারবা। মলিকুলার ফর্মুলা কীভাবে বের করতে হয় এটা তো বললাম, কেমিক্যাল রিঅ্যাকশনস। আচ্ছা, এবার আমি তোমাদেরকে ওই কোশ্চেনটা একটু বুঝাই, ব্যালেন্স কিভাবে করতে হয় এটা। হ্যাঁ বলো বলো। 1 3 2। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, ব্যালেন্স কীভাবে করতে হয় ইকুয়েশন, এটা তো পারো। যারা পারো না আমি ভিডিও দিয়ে দিব আজকে, ঠিক আছে? একটু দেখতে হবে এগুলো, কারণ এগুলো কলেজের ভিডিওতে কভার করা হয়েছে। 1 3 2 না, কেন তো এইগুলো আগে থেকেই পারবা তোমরা। 1 3 2, হ্যাঁ 1 3 2তে কী আছে? এটা এই অ্যামোনিয়া থেকে, মানে নাইট্রোজেন থেকে কয়টা অ্যামোনিয়া আসবে এটা। ও এটা সহজ, দেখো নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া কীভাবে বানায়, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন গ্যাস রিঅ্যাক্ট করে অ্যান্ড দেন এখানে অ্যামোনিয়া আসে। ব্যালেন্স কীভাবে করব, যারা ব্যালেন্স করার ভিডিওটা দেখো নাই, এখানে একটু দেখাই যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2x, কারণ সব নাইট্রোজেন এখানে 2xটা নাইট্রোজেন এখানে চলে আসবে। সো আমরা বলতে পারি xn2 yH2 ইজ ইকুয়াল টু 2xnH3। সো y কত, বা এখান থেকে হাইড্রোজেন ব্যালেন্স করলে কত হয়? লেফট সাইডে হাইড্রোজেন আছে 2y আর রাইট সাইডে হাইড্রোজেন আছে 6x। সো এখান থেকে কাটলে y ইজ ইকুয়াল টু 3x। সো আমরা যদি x সমান 1 ধরি তাহলে y সমান হবে 3। সো আমাদের রিয়াকশনটা হবে n2 প্লাস 3h, যদি এটা একদম মুখে করা যায়। তারপর আমি প্রসেসটা দেখাইলাম যাতে তুমি যে কোনো রিয়াকশনই ব্যালেন্স করতে পারো। আচ্ছা, n2 প্লাস 3h2 হচ্ছে 2NH3। এখন বলছে যে 5টা n2 মলিকিউল থেকে কয়টা NH3 মলিকিউল ক্রিয়েট হবে। একটা n2 মলিকিউল থেকে 2টা NH3 মলিকিউল ক্রিয়েট হয়, তাহলে 5টা থেকে হবে 10টা। এটাই অ্যান্সার। এখানে ওরা যেভাবে করছে এইভাবে দরকার নেই, ওরা মোলে নিয়ে করছে, যে ওরা বলছে 1 মোল নাইট্রোজেন থেকে ক্রিয়েট হয় 2 মোল। এটা তো আমার রিটার্ন কোশ্চেন না, সো আমি ডিরেক্টলি মুখে বলতে পারি 1টা থেকে 2টা, 5টা থেকে 10টা। আচ্ছা, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এগুলো সবই পড়ানো হয়ে গেছে। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কীভাবে চেক করতে হয়, যেটার মোল নাম্বারটা তার মানে অরিজিনাল অ্যামাউন্ট বা যেই অ্যামাউন্টটা দরকার সেটা থেকে কম। ওকে, যেমন 4টা অক্সিজেন মলিকুল 4টা অ্যাটমের মানে ম্যাগনেসিয়াম অ্যাটমের সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে কে হচ্ছে তোমার লিমিটিং।
তাহলে রিয়াকশনটা এরকম যে ম্যাগনেসিয়ামের সাথে দুইটা ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন রিয়াক্ট করে দুইটা ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করে। তো আমাকে বলছে ম্যাগনেসিয়াম দিব আমি 4 অ্যাটম, এখানে 4টা অ্যাটম দিব বা 4টা পরমাণু দিব, আর অক্সিজেন দিব হচ্ছে 4টা মলিকিউল। তাহলে কে লিমিটিং? দেখো মানে কে আগে শেষ হয়ে যাবে। দুইটা ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করার জন্য একটা অক্সিজেন মলিকিউল লাগে, দুইটা ম্যাগনেসিয়াম অ্যাটমের জন্য একটা অক্সিজেন মলিকিউল লাগে। ওকে, তাহলে 4টা ম্যাগনেসিয়াম অ্যাটমের জন্য কয়টা দরকার অক্সিজেন? বলো, 2টা। তার মানে কে আগে শেষ হয়ে যাবে? অবশ্যই ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম 4টাই এখানে 2টা মলিকিউলের সাথে রিয়াক্ট করে শেষ হয়ে যাবে, তাহলে এক্সেস থেকে যাবে কি? অক্সিজেন। তাই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন হচ্ছে এক্সেস। ওকে, আর যদি এগুলো অ্যামাউন্ট দিয়ে দিত যে আমি যদি 2.02 গ্রাম হাইড্রোজেনের সাথে 2.02 গ্রাম ওয়াটার রিয়াক্ট করাই, তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কি অ্যান্ড কতটুকু ওয়াটার প্রডিউস হবে। সো তুমি কুইকলি কী করবা, রিয়াকশনটা লিখবা H2+O2 বা H2 প্লাস H2 প্লাস হাফ O2 ইজ ইকুয়াল টু 2H2O বা H2O, জাস্ট H2O। সো এই রিয়াকশন আমরা দেখতেছি 1 মোল হাইড্রোজেন মলিকিউলের সাথে হাফ মোল অক্সিজেন মলিকিউল রিয়াক্ট করে। সো এখানে বলো। ওরা কোশ্চেনে বলছো তো, এই যে আচ্ছা এখন বললো যে তুমি যদি 2.02 গ্রামের সাথে 2.02 গ্রাম অক্সিজেন মিক্স করো তাহলে কে লিমিটিং। লিমিটিং বের করার জন্য আমার কি করতে হতো, এটাকে মোল নাম্বারে নিতে হতো। এটাকে আমি যদি মোল নাম্বারে নিয়ে যাই তাহলে এটা কত আসবে, 2 দিয়ে ডিভাইড করলে 1.01 মোল, আর এটাকে মোল নাম্বারে নিলে আসবে 2.02 ডিভাইডেড বাই 32 মোল। এখন এটা অনেক ছোট একটা নাম্বার, সো আমরা দেখতেছি 1 মোলের জন্য হাফ মোল লাগে, তাহলে 1.01 মোলের জন্য কত লাগবে, 0.5 সামথিং, বা তত মোল অক্সিজেন তো আমার কাছে নাই। তাহলে লিমিটিং কি? অক্সিজেন। মানে যে তার রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে কম থাকবে সে হচ্ছে লিমিটিং। ওকে, আর এটার তো ভিডিও অলরেডি আসেই, আজকে একটু দেখবা, আমি দিয়ে দিব একটু পর। যেমন এই কোশ্চেনটা দেখো, 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে 5 গ্রাম হাইড্রোজেন মিক্স করছি। সো আমাদের ক্লোরিনের সাথে হাইড্রোজেনের রিয়াকশনটা এরকম যে ক্লোরিন গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাস রিয়াক্ট করলে 2টা হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে। সো 1 মোল ক্লোরিন গ্যাস 1 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়াক্ট করে। 75 গ্রাম ক্লোরিন মানে হচ্ছে 75 ডিভাইডেড বাই, ক্লোরিন হচ্ছে তোমার 71 করে, মানে ক্লোরিনের হচ্ছে 35.5, সো ক্লোরিনের হচ্ছে 71, সো এখানে 1 পয়েন্ট সামথিং মোল। ঠিক আছে, মানে মোল নাম্বারটা বের করবো, কত আসবে, 1 পয়েন্ট সামথিং মোল ক্লোরিন। আর হাইড্রোজেন কতটুকু আসবে, হাইড্রোজেন হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন, 5/2, দ্যাট ইজ 2.5 মোল হাইড্রোজেন। আচ্ছা, এখন 1 মোল ক্লোরিন 1 মোল হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে, তাহলে 1 পয়েন্ট সামথিং মোল ক্লোরিন 1 পয়েন্ট সামথিং মোল হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করবে। সো আমাদের ততটুকু হাইড্রোজেন তো আছেই, তার থেকে বেশি আছে, তাহলে লিমিটিং কে বলো, ক্লোরিন না, কারণ ক্লোরিন আগে শেষ হয়ে যাবে। ক্লিয়ার এবার? আর এটার একটা তোমার শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে এরকম, তুমি ফার্স্টে রিয়াকশনটাকে লিখবা, এই রিয়াকশনের সামনে যে নাম্বারটা থাকে ওদের এক একজনের সামনে, ওই যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা 1/1 NH2 যদি লেস দেন 1/1 NCl2 এর, মানে এটা থেকে যদি ছোট হয় তাহলে এটা হচ্ছে লিমিটিং, আর 1/1 NH2 যদি গ্রেটার দেন 1/1 NCl2 হয় তাহলে এটা হচ্ছে লিমিটিং।
মানে স্টয়কিওমেট্রিক ফর্মুলা যার জন্য ছোট আসবে সেই লিমিটিং। ওকে, ওই ভিডিওতে এটা ডিটেলসে বলা আছে। আচ্ছা, এরপর পার্সেন্টেজ অফ ইল্ড। পার্সেন্টেজ অফ ইল্ড হচ্ছে তুমি যতটুক পাচ্ছ আর যতটুক তুমি এক্সপেক্ট করছিলা সেইটা। যেমন এখানে বলছে 2 গ্রাম মেটালিক ম্যাগনেসিয়াম রিয়াক্টস উইথ নেসেসারি অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যান্ড ইল্ডস 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ইল্ড, মানে পার্সেন্টেজটা কত। সো রিয়াকশনটা কি, রিয়াকশনটা হচ্ছে 2টা ম্যাগনেসিয়াম প্লাস একটা অক্সিজেন মিলে 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করে। 2টা ম্যাগনেসিয়াম মানে হচ্ছে 2 × 24.24 গ্রাম, মানে 2 মোল বা 2 × 24.24 গ্রাম ম্যাগনেসিয়াম। সে কতটুক ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করে, 2 মোল, মানে 2 × 24.24 প্লাস 16 এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। সো এত থেকে পাওয়ার কথা এত মোল, তাহলে 2 গ্রাম থেকে কতটুক পাওয়া উচিত, ইউনিটারি মেথড 2 × 24.24 প্লাস 16 ডিভাইডেড বাই 2 × 24.24 ইন্টু 2। ক্যালকুলেট করে দেখবা এখানে আসবে তোমার 3.33 গ্রাম। সে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আমি পাওয়ার কথা, বাট পাইছি কতটুক, 3.25 গ্রাম। তাহলে আমার পার্সেন্টেজটা কত, এটা ডিভাইডেড বাই এটা ইন্টু 100। সবাই বুঝতে পারছো পার্সেন্টেজ ইল্ড বের করা? এগুলো এমসিকিউতে আসার কথা না, তারপর আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে এইটা কি, এইটা পারো না কে কে দেখো তো। এটাতে কি প্রবলেম হবে, রিয়াকশনটা কি হবে বলো তো। ক্যালসিয়াম কার্বনেট হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আসে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আসে 56 × 80 ডিভাইডেড বাই 100। বাট এখানে আমি পাচ্ছি 39, তাহলে পার্সেন্টেজ হবে 39 ডিভাইডেড বাই 56 × 80 ডিভাইডেড বাই 100 ইন্টু আবার 100 এত পার্সেন্ট। সে অ্যান্সার চলে আসবে, এটা প্রেস করলেই অ্যান্সার চলে আসবে। এরপর একটা এক্সপেরিমেন্ট দাও, এগুলো দরকার নাই। এই এক্সপেরিমেন্টটাতে তোমার এই যে হয়ে গেল, অনেক নিচে নেমে গেছে। এই এক্সপেরিমেন্টেতে এই যে কপার সালফেট ব্লু ভিট্রিয়লের সংকেত দেওয়া আছে, ফর্মুলা এখানে আছে কপার সালফেট .5H2O। আর কীরকম বাটি ইউজ হয়, পোর্সেলিনের বোল, তারপর হচ্ছে পোর্সেলিনের বোলের পাশাপাশি ল্যাম্প হচ্ছে বুনসেন বার্নার আর স্পিরিট ল্যাম্প। এক্সপেরিমেন্ট থেকে ধরো একদম বেসিক কোশ্চেন আসতেই পারে। পোর্সেলিনের বোল এইটা একটা কমন কোশ্চেন, আমি অনেকবার আসতে দেখছি, সো এটা মনে রাখবা। আর এছাড়া এখানে কত টেম্পারেচার লাগে এইগুলো আসবে না, বা কিসের পর কি করতে হয় এগুলো আমাদের দরকার। ব্লু ভিট্রিয়লের কেমিক্যাল নেম হচ্ছে পেন্টাহাইড্রেট কপার সালফেট। ওকে, কারণ 5টা পানি থাকে। আচ্ছা, এবার আসো এই যে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেটের ফর্মুলা কোনটা? ক্যালসিয়াম ফসফেট হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ফসফরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে। আজকে দেখাইছিলাম যে এইগুলাকে কিভাবে ব্যালেন্স করতে হয়। ফসফরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 3, সেটা বসবে এখানে। ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2, সেটা বসবে এখানে। সো তোমার কম্পাউন্ডটা হবে ক্যালসিয়াম 3 ফসফেট আর 6H2O। সো এটাই হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ওকে, আর এখানে তো খুবই ইজি এমসিকিউ দেওয়া, সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু দেখি তোমাদের কি কি কোশ্চেন ছিল মেসেঞ্জারটা দেখি। এখানে এই যে কোশ্চেনটা দিছে এটা তোমাদের কোন চ্যাপ্টারে জানো? এটা অক্সিডেশন রিডাকশনের এই ম্যাথগুলো। আচ্ছা, এইটা তোমরা যারা করতে পারো না, ধরো এটা ব্যালেন্স করতে পারো না, আমি এটা দেখাই যে আমাদেরকে এখানে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটার ফুল নেম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে তোমার ফেরাস সালফেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা রিডক্স রিঅ্যাকশন পারফর্ম করছি। সো এখান থেকে আমরা কি আউটপুট পাবো? আউটপুটটা আসবে হচ্ছে K2SO4 MnSO4 H2O আর হচ্ছে Fe2SO4 3। কথা হচ্ছে এইগুলোর দরকার নাই আমাদের, এইটা দরকার না আসলে, আমাদের এই নাম্বারগুলো চাইছে যে এখানে কি কি, এই কোশ্চেনটা ফুল আসে নাই তো এখানে, এটার এই পাশে আরও কিছু ছিল, হয়তো এইগুলো লেখা ছিল। তো এখানে কথা হচ্ছে কার সামনে কত নাম্বার বসবে, আমি এটা কিভাবে বের করব। এটা একটা কলেজ লেভেলের কোশ্চেন, ওকে। এখন আমি সহজভাবে বলতে চাইলে এইটুক বলতে পারি যে তুমি খেয়াল করবা যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে আছে তার এখানে Mn এর অক্সিডেশন নাম্বার কত? অক্সিডেশন নাম্বার কীভাবে বের করে? পটাশিয়াম হচ্ছে +1, Mn এরটা আমি জানি না x, আর সমস্যা নেই, আমি এটা দরকার নেই, এটা এমনি আমি পারি, দেখো। সো এটা =0, সো এখান থেকে x এর ভ্যালু আসে 7, ঠিক আছে। মানে এখানে আমাদের কোশ্চেন বলছে যে এই ভ্যালুগুলো কত হবে, এগুলোর সামনে কত নাম্বার বসবে। না, নাম্বার হচ্ছে মানে রিয়াকশনের কোএফিসিয়েন্ট কত হবে, বুঝছো? মানে এখানে কি 2 বসবে নাকি 3 বসবে ইটসেট্রা। এখন এটা অক্সিডেশন নাম্বারের সাথে একটা কানেকশন আছে, আমি এটা বলতেছি। সো প্রথমে তুমি এইখানে যে কম্পাউন্ডটা থাকবে KMnO4, ঠিক আছে, তুমি অলওয়েজ দেখবা যে এইখানে KMnO4 থাকবে অথবা K2Cr2O7 থাকবে, এই দুইটাই থাকবে, ঠিক আছে, এটা একদম গ্যারান্টিড যে এই দুইটাই থাকবে। এখন তুমি এখানে করবা কি, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বারটা বের করবা, সেটা হচ্ছে 7। সো এখানে লিখে রাখো এটা হচ্ছে +7। এখন এই পাশে ম্যাঙ্গানিজ কোথায় আছে? এই জায়গাতে আছে, এটা তোমার কোশ্চেন এইভাবে দেওয়াই থাকবে। সো এইখানে তোমার অক্সিডেশন নাম্বার কত ম্যাঙ্গানিজের? 2 না, +2, কারণ সালফেট কত? -2, রাইট। তাহলে এখানে কত চেঞ্জ হচ্ছে? 7 থেকে 2। হ্যাঁ, ওইটা তাহলে আরও ভালো, এটা ডিরেক্টলি দিয়েই দিছে, তাহলে আমাদের কোশ্চেন আরও ইজি হয়ে গেল। আচ্ছা তুমি পুরো কোশ্চেনটা বলো, আমি তাহলে এটা সহজভাবে বলি, পুরো কোশ্চেনটাই বলো, এইভাবে না করে ওই। হ্যাঁ, 8H2, হ্যাঁ, এটা তোমরা আর কয়েকদিন পরে এমনিতেও শিখবা কলেজের ক্লাসেই, এই যে আমরা অ্যাসিড বেসটা শেষ করে এটা ধরবো। আচ্ছা এখন বলি যে এখানে তাহলে নাম্বারগুলো কিভাবে আমি লিখতে পারি। এখন এটা আরও সহজ, আমাদের অক্সিডেশন নাম্বার লাগবে না, এখানে ABC, এগুলো হচ্ছে ABC। আমি তো তোমাদেরকে ব্যালেন্স করা শিখাইছি যে এখানে পটাশিয়াম আছে কয়টা? এটা। আর ডান সাইডে পটাশিয়াম আছে কয়টা? 2টা। তাহলে এর ভ্যালু কত? 2। সো একটা হয়ে গেল, এর ভ্যালু হচ্ছে 2। দেন ম্যাঙ্গানিজ এই পাশেও 2টা আছে, এই পাশেও 2টা আছে, অলরেডি ব্যালেন্সড। অক্সিজেন ব্যালেন্স করা ঝামেলা, কারণ এখানে অক্সিজেনটা অনেকগুলো জায়গায় আছে। এবার আসি ফেরাসেরটা ব্যালেন্স করি। ফেরাস এটা হচ্ছে বি আছে, সো বাম পাশে ফেরাস আছে বিটা, মানে আয়রন আছে বিটা, আর ডান পাশে আয়রন আছে কয়টা? 2Dটা। সো 2D, সো এটা আমি লিখে রাখলাম D = 2D। সালফেট ব্যালেন্স করতে পারবো না, কারণ এখানে সালফেট অনেক জায়গাতে আছে। আচ্ছা সালফেট ব্যালেন্স করি। সালফেটের দেখো এখানে সালফেট আছে টোটাল কয়টা? বিটা, বি প্লাস সিটা, মানে এখানেও তো কয়েকটা সালফেট আছে, বি প্লাস সি। আর ডান পাশে সালফেট আছে, এইখানে একটা আছে 1, এখানে 2টা আছে 2, আর এইখানে আছে 3Dটা। ইকুয়েশন নাম্বার 2। এবার আসো হাইড্রোজেন ব্যালেন্স করো। হাইড্রোজেন এই পাশে আছে 2Cটা, আর ডান পাশে না, ওরা যেহেতু এখানে নাম্বার বের করতে বলছে তাহলে ওরা ব্যালেন্সডটারই নাম্বার জানতে চাইছে, বুঝছো? এটা অবশ্যই ব্যালেন্সড। আচ্ছা এখন এই পাশে তোমার হাইড্রোজেন 2Cটা আছে, আর এই পাশে হাইড্রোজেন আছে 16টা। সো সি এর ভ্যালু হচ্ছে 8।
এর ভ্যালু 2, সি এর ভ্যালু 8। সো এখানে এর ভ্যালু 2, সি এর ভ্যালু হচ্ছে 8, আর এখানে যদি বসাই বি হচ্ছে 2d, সি হচ্ছে 8, এই যে হাইড্রোজেনগুলোকে ব্যালেন্স করছি। ওরা বি H2SO4 সামনে বি দিছে ধরু। আচ্ছা আমরা এটাকে সি দিয়েই লিখি, ঠিক আছে? মানে ওদের কোশ্চেনের সি হচ্ছে আমাদের বি, আর কোশ্চেনের বি হচ্ছে আমাদের সি। এখানে এই যে হাইড্রোজেন আছে কয়টা? 2 ইন্টু সিটা, আর ডান পাশে হাইড্রোজেন আছে কয়টা? 16টা। সো 2c সমান কত? 16, সো c সমান 8। সো 2d প্লাস 8 ইজ ইকুয়াল টু 3 প্লাস 3d। তাহলে 3d মাইনাস 2d, দ্যাট ইজ d, ইজ ইকুয়াল টু 8 মাইনাস 3, 5। সো d এর ভ্যালু হচ্ছে 5, তাহলে b এর ভ্যালু হচ্ছে 10। সো অ্যান্সার হবে 2, এর ভ্যালু 2, বি এর ভ্যালু হচ্ছে 10, সি এর ভ্যালু 8। আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট আমাদের অফার, আর এটার সাথে দিচ্ছে একটা সালফিউরিক অ্যাসিড। সো এটাকে একবারে ব্যালেন্স করা যায়। আমি আগে ব্যালেন্স করি, দেন আমি বুঝাই বলতেছি। এখান থেকে আসবে K2SO4 প্লাস Cr2SO4 3। আচ্ছা এখানে আসবে, এটা হবে 6, এটা হবে 2, আর এখানে হবে 2 Cr2SO4 3, এখানে হবে 2 K2SO4 প্লাস এখান থেকে আসবে 12 কার্বন ডাইঅক্সাইড, আর 12 কার্বন ডাইঅক্সাইড একটু দাঁড়াও, আর আসবে 14 H2O, আর এখানে হবে একটা 12, 7। এখন আমি চাইলে বোথ সাইডে 2 দিয়ে আবার ডিভাইড করতে পারি, তাহলে K2Cr2O7 প্লাস 3H2C2O4 প্লাস, আচ্ছা 2 দিয়ে ডিভাইড করা যাবে না, এটা এরকমই রাখতে হবে। একটু দাঁড়াও, এদের কী কী অপশন আছে? আচ্ছা এখানে একটা ভুল করছি, এটা 7 হবে না, এটা হবে 4, 8, আর 2 গুণে 16 আর 12, তাহলে হচ্ছে 14। আচ্ছা একটু আমাকে টাইম দাও, আমি এটা ঠিক মতো ব্যালেন্স করিনি, একটু ভুল করছি। দেন কীভাবে করবো আমি ওইটা এক্সপ্লেন করে দেবো, তোমরাও পারবা। সো কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে K2SO4, Cr2SO4 3, H2O। আচ্ছা সো এখানে বসবে 6, এইখানে বসবে 2, সো 2 K2SO4, 2 Cr2SO4 3 প্লাস কার্বন ডাইঅক্সাইড আসবে 12টা, 12 কার্বন ডাইঅক্সাইড, আর ওয়াটার আসবে হচ্ছে 14টা। এখন যদি হাইড্রোজেন ব্যালেন্স করি তাহলে 6 দুগুণী 12, এই পাশে আছে 28টা। সো 12-র সাথে কত অ্যাড করলে 28 হয়? 16, তার মানে এখানে 8 দুগুণী 16। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। এখন এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলে থাকে K2Cr2O7 প্লাস H2C2O4, মানে 3H2C2O4 প্লাস 4H2SO4, এখান থেকে আসবে K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 7H2। আচ্ছা কীভাবে আমি ব্যালেন্সটা করছি আমি বলতেছি, এই দুইটা তাহলে শিখে রাখো, ঠিক আছে? সো এখানে এই টাইপের রিয়াকশন হচ্ছে রিডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। সো রিডক্স রিয়াকশন ব্যালেন্স করতে হয় কিভাবে? এখানে তোমার একটা অক্সিডাইজার বা একটা জারক থাকবে, অক্সিডেন্ট বা একটা জারক থাকবে, আর একটা রিডাক্টেন্ট বা একটা বিজারক থাকবে। অক্সিডেন্টের মধ্যে কে কে থাকতে পারে? জাস্ট 2 জন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 অথবা পটাশিয়াম ডাইক্রোমেট, এই 2 জনই থাকবে। আমি আগেই এটা বলছিলাম যে এই 2 জনের বাইরে থাকবে না। রিডাক্টেন্টের মধ্যে FeSO4 থাকতে পারে, H2C2O4 থাকতে পারে, আর হাইড্রোজেন সালফাইড থাকতে পারে। হাইড্রোজেন সালফাইডেরটা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি এটা লিখে দিচ্ছি, এক্সট্রা একটা শিখে রাখা ভালো। আর এখানে অলওয়েজ সালফিউরিক অ্যাসিড থাকবেই, এটা একদম মাস্ট, এটা থাকবেই, ঠিক আছে? তো একটা অ্যাসিড দিয়ে দিবে এখানে, সালফিউরিক অ্যাসিড। এখন ব্যালেন্সটা কিভাবে করবা? ধরো
এই KMnO4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার, আজকে যারা কলেজে ক্লাসটা করছো তারা জানো যে ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা বলতে একটা জিনিস শিখাইছি। সো এই KMnO4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 5 আর এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 6। সিমিলারলি ফেরাস সালফেটের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1, H2C2O4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2 আর H2S এর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। ওকে, আচ্ছা কে কিসে, এটা এখন এক্সপ্লেন করা যাবে না, এটা এখন বুঝাইতে গেলে অনেক টাইম লাগবে। তুমি এটা এখন মুখস্থ রাখো, দেন নেক্সট উইকে আমাদের যখন আবার কেমিস্ট্রি ক্লাস হবে কলেজে ওইখানে দেখে নিও, ওইখানে ওই দিনে এটা পড়াবো, ঠিক আছে? এখন এটা এক্সপ্লেন করতে গেলে অনেক লম্বা কাহিনী হবে। আচ্ছা, সো KMnO4 5, K2Cr2O7 6 আর ফেরাস সালফেট 1, H2C2O4 হচ্ছে 2 আর H2S হচ্ছে 2। ওকে, এবার তাহলে আমাদের এইটাও দিতে পারে অথবা এইটা দিতে পারে অক্সিডেন্টের মধ্যে, আর রিডাক্টেন্টের মধ্যে এই তিনটার যে কোনো একটা দিতে পারে। সো নিয়ম হচ্ছে, ধরো তোমাকে বললো যে KMnO4 K2Cr2O7 এর সাথে H2C2O4 ব্যালেন্স করো, আর সালফিউরিক অ্যাসিড তো থাকবেই, বা এই রিয়াকশনটা কি হবে সেটা বের করতে বলবে। সো একদম ফার্স্ট রুল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট মানে অক্সিডেন্ট যে আছে তার ইকুইভ্যালেন্ট নাম্বারটা রিডিউসারের সামনে লেখো, তার ইকুইভ্যালেন্ট নাম্বার বা সমতুল্য সংখ্যাটা এসের সামনে লেখো, আর রিডাক্টেন্টের যে ইকুইভ্যালেন্ট নাম্বারটা আছে সেটা অক্সিডেন্টেরটার সামনে লেখো। ওকে, এবার আমাদের এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আছে সেইটা মানে সেটাতে যেইগুলো মেটাল আছে, যেমন পটাশিয়াম একটা মেটাল, ক্রোমিয়াম একটা মেটাল, এরা দুইজনই অ্যাসিডের নেগেটিভ আয়নের সাথে রিয়াক্ট করবে। সো এখান থেকে রিয়াক্ট করার পর আমরা কি পাবো, তোমার পটাশিয়াম সালফেট, একটা পটাশিয়াম সালফেট প্রডিউস হবে, বাট কয়টা হবে? 2, যেহেতু দুইটা পটাশিয়াম ডাইক্রোমেট তাই এখানে দুইটা পটাশিয়াম সালফেট আসবে। ওকে, সিমিলারলি ক্রোমিয়াম সালফেটের সাথে রিয়াক্ট করবে, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে 3+, আর সালফেট হচ্ছে 2-, তাহলে কম্পাউন্ডটা কি হবে? Cr2SO4 3। সো আমরা এখান থেকে যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে Cr2SO4 3। মানে নিয়ম হচ্ছে অক্সিডেন্টের প্রত্যেকটা মেটাল অ্যাসিডের নেগেটিভ আয়নটার সাথে রিয়াক্ট করবে, করলো Cr2SO4 3, কয়টা হবে? দুইটা। ডান। এবার দেখবা অক্সিডেন্টে অক্সিজেন কয়টা আছে? 7টা, বাট কয়টা নিচ্ছ তুমি? টোটাল 7 দুগুণী 14। সো যতগুলো অক্সিজেন ঠিক ততগুলো পানি। অক্সিডেন্ট নিয়ে হিসাব শেষ, এটা ক্লিয়ার। এবার আসো এইগুলাতে, রিডিউসারে। সো এই FeSO4 এর পাশে লিখে রাখো, রিডক্স রিয়াকশনের পর সে কনভার্ট হয় Fe2SO4 3-তে, তারপর রিয়াকশনের পর H2C2O4 কনভার্ট হয় কার্বন ডাইঅক্সাইডে, আর একটু দেখতে থাকো H2S কনভার্ট হয় এসে। তোমার জাস্ট এই দুইটা জিনিসই মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এটা সবচেয়ে সহজ, H2S কনভার্ট হয় এসে, ঠিক আছে? এখন তাহলে এই H2C2O4 থেকে আমি কি পাবো বলছি? একটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে 6টা H2SO4 থেকে কয়টা কার্বন ডাইঅক্সাইড পাবো? এখন দেখো H2C2O4 এ কার্বন 2টা, তাহলে সে 2টা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। তাহলে 6টা অক্সালিক অ্যাসিড বা 6টা H2C2O4 কয়টা কার্বন ডাইঅক্সাইড বানাবে? 6 দুগুণী 12টা। ডান। এবার আমার হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। ডান পাশে ওয়াটারে হাইড্রোজেন আছে টোটাল 28টা, আর এইখানে টোটাল হাইড্রোজেন আছে 12টা, আরও দরকার 16টা। সো 16টা আসবে এই যে 8 দুগুণী 16। এই হচ্ছে আমাদের শর্টকাট, বুঝছো? কলেজে উঠলে এইভাবেই এই রিয়াকশনগুলো তুমি ব্যালেন্স করবা, আর 1 সপ্তাহ পরেই শিখবা এটা। এখন একটু দেখায় রাখলাম। সো যেহেতু তোমাদের ওইখানে মডেল টেস্টে দিছে, সো তুমি জাস্ট এই কয়টা একটু মনে রাখো, যে KMnO4 এর 5, K2Cr2O7 এর 6, ফেরাস সালফেট কনভার্ট হয় Fe2SO4 3, H2C2O4 কনভার্ট হয় কার্বন ডাইঅক্সাইড, H2S কনভার্ট হয় সালফার, আর এখানে অ্যাসিড অলওয়েজ সালফিউরিক অ্যাসিড। এখানে যেই স্টেপগুলো ফলো করে এটাকে ব্যালেন্স করছি, তুমি ঠিক এই স্টেপগুলোই ফলো করে করবা। জাস্ট একটু প্র্যাকটিস করবা, আমি কয়েকটা লিখে দিই। যেমন KMnO4 এর সাথে যদি H2S অ্যাড করি অ্যান্ড সালফিউরিক অ্যাসিড দেই, এই রিয়াকশনটাকে ব্যালেন্স করে লেখো।
দেন KMnO4 এর সাথে মানে অল পসিবল ফরমেশন এখানে লিখতেছি, KMnO4 এর সাথে H2C2O4 অ্যাড করে সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে সেটা লেখো। তারপর KMnO4 এর সাথে এখানে ফেরাস সালফেট দিলে কি হবে সেটা লেখো। এগুলো একবার প্র্যাকটিস করে ফেলো তাহলেই হবে। সিমিলারলি এখানে KMnO4 এর জায়গায় এরপর K2Cr2O7 দিয়ে প্র্যাকটিস করো, লিখে আমাকে একবার দেখাও তাহলেই হবে। ওকে, আর এখানে যেভাবে করছি আজকে ভিডিওটা আরেকবার দেখে ওইটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাকিগুলোও ব্যালেন্স করবো। আচ্ছা, এবার আসি তোমার, এটা যদিও পরের একটা চ্যাপ্টারের একটা টপিক, বাট আমি এখানে দেখাই দিলাম। চ্যাপ্টার 6-এর পর এরপর আছে হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ আমাদের কম্বাসন রিয়াকশন রিলেটেড একটা কোশ্চেন আসে যে একটা কম্পাউন্ডকে পুরাইলে কি আসবে, সেটাতে পরে যাচ্ছি, দাঁড়াও। এখানে রিয়াকশনগুলো কী কী টাইপের হয় সেগুলো নিয়ে বলছে। এক্সোথার্মিক রিয়াকশনে ΔH এর ভ্যালু তোমরা জানো নেগেটিভ হয়, তারপর এন্ডোথার্মিকে ΔH এর ভ্যালু পজিটিভ হয়, এটসেট্রা। এন্ডোথার্মিক হচ্ছে যেখানে হিট অ্যাবজর্ব হয়, আর এক্সোথার্মিক হচ্ছে যেখানে হিট রিলিজ হয়। তারপর ইলেকট্রন ট্রান্সফার হয় কোন রিয়াকশনে? রিডক্স রিয়াকশন। রিডক্স মানে হচ্ছে রিডাকশন প্লাস অক্সিডেশন, মানে জারণ আর বিজারণ। অক্সিডেশন নাম্বার বের করতে পারো তোমরা? কারো কি অক্সিডেশন নাম্বার বের করতে প্রবলেম হয়? তোমার ধরো এখানে যদি একটা এক্সাম্পল দেখাই, ধরো এই যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, এটা বের করতে পারবে। সো পটাশিয়ামেরটা আমরা অলরেডি জানি, পটাশিয়াম হচ্ছে +1। এক্সেপশনাল অক্সিডেশন নাম্বার এখন শেখার দরকার নেই, আর 9-10-এ তো এক্সেপশনাল অক্সিডেশন নাম্বার আসে না কোথাও, এটা তো কলেজের ব্যাপার। বইয়ের মধ্যে ও না, ওইগুলো এক্সেপশন না। দেখো এখানে আমি বলি, একটা হাইড্রোজেন যখন একটা হাইড্রোজেনের সাথে যখন একটা নন মেটাল থাকে, নন মেটাল কারা? অক্সিজেন, তারপর নাইট্রোজেন, ওরা কি আজীবন মাইনাস। তাহলে হাইড্রোজেন অবশ্যই কি হবে? +1। হাইড্রোজেনের সাথে এর জন্য নন মেটাল থাকলে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। বাট হাইড্রোজেনের সাথে ধরো যদি একটা মেটাল দিই লাইক সোডিয়াম, তখন একটা মেটালের চেয়ে তো আর হাইড্রোজেন বেশি পজিটিভ না, মেটাল হচ্ছে সবচেয়ে পজিটিভ যারা তারা। সো সোডিয়াম হচ্ছে বেশি প্লাস, তাহলে হাইড্রোজেন বাধ্য মাইনাস হওয়ার জন্য। সো তখন হাইড্রোজেন হচ্ছে -1। যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সো মেটালের সাথে যখন থাকে তখন হাইড্রোজেনের নাম কি হয়? হাইড্রাইড। সো যেসব কম্পাউন্ডের নামে হাইড্রাইড আছে তাদের ক্ষেত্রেই -1। আর যেসব কম্পাউন্ডের নামে হাইড্রো আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সেই সব জায়গায় H হচ্ছে প্লাস। ওকে, মানে যেসব নামের প্রথমে হাইড্রো আছে সেখানে প্লাস, আর যেগুলোতে লাস্টে হাইড্রাইড আছে সেইগুলোতে ওর অক্সিডেশন নাম্বারটা মাইনাস। যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখন আমাকে বললো হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অ্যালুমিনিয়াম। সো লিথিয়ামেরটা আমি জানি, লিথিয়াম হচ্ছে গ্রুপ 1-এর কম্পাউন্ড। গ্রুপ 1-এ যারা থাকে সবার অক্সিডেশন নাম্বার +1, গ্রুপ 2-তে যারা থাকে সবার অক্সিডেশন নাম্বার +2, কোনো এক্সেপশন নাই। সো লিথিয়াম হচ্ছে +1, তাই এটা +1। এটা যেহেতু একটা হাইড্রাইড কম্পাউন্ড তাই হাইড্রোজেনেরটা বাধ্য -1 হওয়ার জন্য। সো -1 × 4, কারণ 4 জন আছে। অ্যালুমিনিয়ামেরটা আমি ধরলাম x, তাহলে এখান থেকে আমি পাবো +1 + x - 4 = 0। সো x = 3। সো অ্যালুমিনিয়াম হচ্ছে +3। হাইড্রোজেনের জাস্ট এইটাই। অক্সিজেনের ক্ষেত্রে 3টা রুল আছে। অক্সিজেন যদি অক্সাইড হিসেবে থাকে তখন তার অক্সিডেশন নাম্বার -2। অক্সিজেন যদি পারঅক্সাইড হিসেবে থাকে তখন তার অক্সিডেশন নাম্বার -1। আর অক্সিজেন যদি সুপার অক্সাইড হিসেবে থাকে তখন তার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1/2। এখন একটা এক্সাম্পল দেখাই। ধরো একটা অক্সাইড বললাম পটাশিয়াম অক্সাইড। সো পটাশিয়াম অক্সাইড হচ্ছে K2O। সো এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2, আর পটাশিয়াম কত? +1। সো ওভারঅল এটা কিন্তু 0 হয়। +1 × 2 -2 = 0।
পারঅক্সাইডের একটা এক্সাম্পল দেই, হাইড্রো এখন পারঅক্সাইড মানে এটা অলমোস্ট মানে পারঅক্সাইডের খুব বেশি এক্সাম্পল নাই। হাইড্রোজেন পারঅক্সাইড বলতে একটা এক্সাম্পলই আছে, সেটা হচ্ছে যে কোনো একটা কম্পাউন্ড যদি দেখতে এরকম হয়, অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, মানে H2O2, এটাকেই বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। মানে একটা অক্সিজেনের দুইটা অক্সিজেন যদি পরপর লাগানো থাকে সিঙ্গেল বন্ড দিয়ে, সেই জিনিসটাকেই বলা হয় কি পারঅক্সাইড। সেই পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -1 হয়। এটা এমনিতেও বোঝা যায়, যেমন H2O2-তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, হাইড্রোজেন হচ্ছে +1, তাই +1 × 2, আর অক্সিজেন আমি ধরলাম x, তাই +1 × 2 + 2x = 0, তাই x এর ভ্যালু -1। সেই জন্যই পারঅক্সাইডের অক্সিডেশন নাম্বার কত হয়, -1। সুপার অক্সাইডের একটা এক্সাম্পল হচ্ছে এটা KO2। আচ্ছা না এটা ভুল লিখলাম। তোমার সুপার অক্সাইডের একটা এক্সাম্পল যদি দেই, আচ্ছা না ঠিকই ছিল, KO2, এটা একটা সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। এখানে পটাশিয়াম হচ্ছে +1, তাহলে অক্সিজেনেরটা যদি আমি x ধরে নেই, তাহলে +1 + 2x = 0, তাই x হচ্ছে কত, -1/2। সো এইটা একটা সুপার অক্সাইড। তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটা সুপার অক্সাইড, তুমি দেখবা কোথায় অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -1/2 হয়। জিজ্ঞেস করবে কোনটা পারঅক্সাইড দেখেই বোঝা যায়, এরকম দুইটা অক্সিজেন পাশাপাশি থাকে, তুমি দেখবা যে কোনটাতে অক্সিডেশন নাম্বারটা -1 আসে। আবার বলবে কোনটা অক্সাইড, যেটাতে অক্সিডেশন নাম্বারটা অক্সিজেনের -2, সেটাই হচ্ছে অক্সাইড। ওকে, সো এখানে এই চার্টটা মনে রাখলেই হবে, বইতে যে চার্টটা আছে এইটাই। ওরা এখানে K2O2 দিছে হচ্ছে পারঅক্সাইডের একটা এক্সাম্পল। তারপর ধরো ম্যাগনেসিয়াম সালফেটে আমাদের অক্সিডেশন নাম্বার কত, বা ধরো যদি আয়ন দিয়ে দেয়, আমি তোমাকে বললাম যে ফসফেট আয়নে তোমার ফসফরাসের অক্সিডেশন নাম্বারটা কত। সো আয়নের ক্ষেত্রে বা এরকম ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে এটা x ধরে নিলাম, অক্সিজেন হচ্ছে আমরা আগেই জানি -2, সো -2 × 4, এটা সমান কি এবার 0 হবে না, যদি আয়ন হয় তাহলে সেটা হচ্ছে তার চার্জের সমান, তাহলে x সমান হচ্ছে 8 - 3, দ্যাট ইজ 5। সো ফসফেটের এখানে অক্সিডেশন নাম্বার +5। অক্সিডেশন নাম্বার তোমার বের করার জাস্ট যে কয়টা রুল আছে বইতে, এগুলো অলরেডি লেখা আছে, ঠিক আছে। আর আমি তো দেখাই দিলাম যে এখানে অ্যাকচুয়ালি এক্সেপশন না, এগুলা কয়েকটা সিম্পল রুল, ঠিক আছে। জাস্ট হাইড্রোজেনের ক্ষেত্রে একটা তোমার আছে, 2টা রুল আছে, আর অক্সিজেনের ক্ষেত্রে 3টা রুল আছে। এখানে ওরা কয়েকটা বের করে দেখাইছে, যেমন MnO2, এখানে এটার অক্সিডেশন নাম্বার কত, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। সো অক্সিজেন হচ্ছে -2, -2 × 2 + x = 0, তাই Mn হচ্ছে +4। আচ্ছা, মাহির যে একটা কোশ্চেন করছিলা যে এখানে আমাদের ওই K2Cr2O7 কেন 6 আর KMnO4 কেন, সো এটা একটা রিজন আমি বলি। দেখো K2Cr2O7 থেকে আমরা যে কম্পাউন্ডটা পাই, দুইটা কম্পাউন্ড পাই, একটা হচ্ছে K2SO4 আর একটা হচ্ছে Cr2SO4 3। এই কম্পাউন্ডটাতে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের করো তো তোমরা, বের করে আমাকে একটু জানাও যে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত, সবাই করো। এটা আসতেছে কত, +6। সো পটাশিয়াম ডাইক্রোমেটে এখানে যে 2 × 1, এটা হচ্ছে 2 × 1 + 2x - 14 = 0, সো x সমান হচ্ছে 6, x সমান হচ্ছে 6। আচ্ছা গেল, তাহলে 6 বলতে বোঝায় যে ক্রোমিয়ামের মধ্যে 6টা ইলেকট্রনের ল্যাকিং আছে বা শর্টেজ আছে। তাহলে একটা ক্রোমিয়ামে যদি 6টা ইলেকট্রনের শর্টেজ থাকে, তাহলে 2টা ক্রোমিয়ামে টোটাল কয়টা ইলেকট্রন কম, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +6, এটা কি বোঝায় যে তার 6টা ইলেকট্রন
হচ্ছে সে এই কম্পাউন্ডটা ফর্ম করার সময় সে 6টা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে দুইটা ক্রোমিয়াম মিলে কয়টা ইলেকট্রনকে ছেড়ে দিছে? 12টা। আর এই জায়গাতে দেখো ক্রোমিয়াম সালফেট। সো ক্রোমিয়াম সালফেটে এবার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত বের করো তো তোমরা? না, এবার 6 হবে না, ভালো করে করে দেখো। থ্রি আসে না? +3। এই যে সালফেটের চার্জ কত? -2। সো -2 × 3 + 2x = 0। সো x সমান হচ্ছে 3। তার মানে এক একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +3 করে। একটা ক্রোমিয়ামের যদি 3টা ইলেকট্রনের শর্ট থাকে, তাহলে দুইটা ক্রোমিয়ামের টোটাল কয়টা ইলেকট্রন শর্ট আছে? মানে সে এই কম্পাউন্ডটা বানানোর সময় কয়টা ইলেকট্রন ছাড়ছে? 6টা, রাইট? আগে ছিল 12টা শর্ট, এখন আছে 6টা শর্ট। তার মানে বাকি 6টা ইলেকট্রন কোত্থেকে আসলো? সে এটা অবশ্যই রিসিভ করছে কারো কাছ থেকে। আর এটা কি? একটা অক্সিডেন্ট, মানে একটা জারক। সো অক্সিডেন্ট কি করে? ইলেকট্রন রিসিভ করে না। অক্সিডেন্ট হচ্ছে কি? ইলেকট্রন খায়। আর রিডিউসার কি করে? ইলেকট্রন ছাড়ে, রাইট? সো ওইটাই হচ্ছে এখানে। সো একটা অক্সিডেন্ট যেই কয়টা ইলেকট্রনকে রিসিভ করে সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। KMnO4 এরটা দেখো, KMnO4 থেকে আমরা জানি K2SO4, মানে দুইটা KMnO4 থেকে দুইটা একটা K2SO4 আর দুইটা MnSO4 প্রডিউস হয়। পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার এখানেও +1। ও, এটা ওই যে সালফিউরিক অ্যাসিডটা থাকে সেইখান থেকে। এই যে এখানে বলছিলাম না একটা সালফিউরিক অ্যাসিড থাকে। সো পটাশিয়াম এখানেও +1, এখানেও +1। পটাশিয়াম কখনো চেঞ্জ হবে না। আবার অক্সিজেন এখানেও -2, এখানেও -2, সবসময় ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এখানে চেঞ্জটা বেসিক্যালি হয় ম্যাঙ্গানিজের। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত বের করছিলাম? 7। সো একটা ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7, মানে তার 7টা ইলেকট্রন শর্ট, মানে 7টা ইলেকট্রন বাইরে বের করে দিচ্ছে। তাহলে দুইটা ম্যাঙ্গানিজ মিলে কয়জনকে বের করে দিচ্ছে? 14 জন। 14টা ইলেকট্রন সে বাইরে ডোনেট করছে। আর এখানে দেখো ম্যাঙ্গানিজের তোমার কত, এটাকে কি বলে? অক্সিডেশন নাম্বার কত? সালফেট হচ্ছে -2, তাহলে ম্যাঙ্গানিজ হবে কত? +2। একটা ম্যাঙ্গানিজ দুইটা ইলেকট্রন শর্টেজ দেখায়, তাহলে দুইটা ম্যাঙ্গানিজ টোটাল 4টা ইলেকট্রন শর্টেজ দেখায়। সো আগে 14 জন শর্ট ছিল, এখন কয়টা শর্ট? এখন হচ্ছে 4টা শর্ট। আচ্ছা দাঁড়াও, এখানে ঝামেলা হইল না একটা? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সো এখন তার মানে আমি আগে 14 জন শর্ট ছিল, এখন 4 জন শর্ট, তার মানে বাকি 10টা আমি অন্য কোথাও থেকে নিছি। বুঝতে পারছো? সো দুইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি 10টা ইলেকট্রন খায়, তাহলে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন খাচ্ছে বা কয়টা রিসিভ করতেছে? 5টা। এটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। ওকে, এটা এক সপ্তাহ পর তোমরা আরও ডিটেলসে দেখবা। আমি জাস্ট এখন একটু বললাম যে কেন 5 আর কেন 6। ফর দ্য টাইম বিং এটা একটু মুখস্থ রাখো, পরীক্ষায় আসলে যাতে করতে পারো। অক্সিডেশন নাম্বার বের করাটা গাইডের জিনিসগুলো একটু প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা এরপরে কি আছে এই চ্যাপ্টারে? অক্সিডেশন নাম্বার, রিডক্স রিয়াকশন, অ্যাডিশন, ডিকম্পোজিশন। এগুলো অ্যাডিশন তো জাস্ট দুইটা অ্যাড হয়ে যাওয়া, মানে এখানে আসবে যে এই রিয়াকশনটা কোন টাইপের, এমসিকিউতে আসবে অ্যাডিশন, সাবস্টিটিউশন নাকি অন্য কিছু। যদি দেখো যে মাল্টিপল কম্পাউন্ড একসাথে হয়ে তোমার একটা কম্পাউন্ড ফর্ম করতেছে, তখন বুঝতে হবে এটা একটা অ্যাডিশন রিয়াকশন। তারপর যদি দেখো যে একটা কম্পাউন্ড ভেঙে কয়েকটা কম্পাউন্ডে ভাঙতেছে, সেটা হচ্ছে একটা ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এখান থেকে ভেঙে PCl3 আর ক্লোরিন প্রডিউস করে। বইয়ে যেই কয়টা রিয়াকশন আছে সেইগুলো যাতে তোমার মনে থাকে, অ্যাটলিস্ট এক্সট্রা কিছু পড়তে যায় না এখন। ওকে, সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে একজন ভিতরে গিয়ে আর একজনকে বের করে দেবে। যেমন এখানে জিঙ্ক হাইড্রোজেনের কাছে এসে হাইড্রোজেনকে বের করে জিঙ্ক সালফেট হয়, আর হাইড্রোজেন এখন বাইরে চলে আসে, মানে একজন গিয়ে ধাক্কা দিয়ে আরেকজনকে বের করে দিবে। ওকে, এটা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। আরও একটা এক্সাম্পল দিতে পারি, যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার।
সো এই, হ্যাঁ বলো কোনটা? হ্যাঁ ওইটাতে যাব, এটাতে আসতেছি। কম্বাসন রিয়াকশন, কম্বাসন রিয়াকশন লেখার একটা শর্টকাট শেখাই। তো শর্টকাট না, এটা হচ্ছে একটা ইজি প্রসেস। দেখো, ধরো যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড যদি তোমার কম্বাস্ট করতে বলে, যেমন ধরো আমরা একটা এক্সাম্পল নেই, ধরো ইথানল। ইথানল হচ্ছে কি CH3CH2OH। ওকে, সো ইথানলকে পুরাইতে চাইতেছে। অথবা আরও ইজি এক্সাম্পল দেই, ধরো ইথাইনকে পুরাইতে চাচ্ছ, C2H2। ইথাইনকে আগুনে পুরাইলে কি প্রডিউস হবে এবং কয়টা করে? সো যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড পুরানোর সময় তুমি দেখবা কয়টা কার্বন আছে এখানে। যে কয়টা কার্বন সেই কয়টা কার্বন ডাই অক্সাইড, প্লাস যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেক সংখ্যক পানি। সো দুইটা হাইড্রোজেন তাহলে তোমার তার যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেক সংখ্যক পানি। সো দুইটা হাইড্রোজেন মানে একটা পানি। যে কয়টা হাইড্রোজেন থাকবে তার হাফ অ্যামাউন্ট পানি লিখবা। এরপর অক্সিজেন ব্যালেন্স করবা। কিভাবে? এখানে টোটাল 4টা অক্সিজেন আছে আর এখানে টোটাল 1টা অক্সিজেন আছে। সো 4O + O হচ্ছে 5O, 5টা অক্সিজেন, তার মানে এখানে 5/2। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো 2C2H2 + 5 অক্সিজেন, 2 কার্বন ডাইঅক্সাইড, মানে 4 কার্বন ডাইঅক্সাইড + 2H2। এটাই আমাদের রিয়াকশন। এবার আসি শুধু 5O এখানে। হ্যাঁ, বাট এখন কথা হচ্ছে অক্সিজেন কখনো একা থাকে না। অক্সিজেন হচ্ছে অলওয়েজ একটা ডাই অ্যাটমিক গ্যাস, ঠিক আছে? এর জন্য আমরা 5/2 দিচ্ছি। কোনটা? এখানে তো 5O2 লিখলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। সো নিচে 5/2টা ক্যান্সেল হয়ে গেছে। এবার আসি যে অক্সিডেন্ট কারা, বা হোয়াট ইজ অক্সিডেশন, হোয়াট ইজ রিডাকশন। সবাই অক্সিডেশন আর রিডাকশনের বাংলা শিখে ফেলো, ঠিক আছে? এটা তোমার হেল্প করবে একটা। দেখো, অক্সিডেশন মানে হচ্ছে জারণ, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। এখন এটা ইজিলি মনে রাখার একটা ওয়ে আছে। জারণ, হ্যাঁ, জারণ মানে হচ্ছে ছাড়ন, আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ। আর আরেকটা হচ্ছে জাগ্রত। হ্যাঁ, ওই যে তোমাকে বলছিলাম না যে একটা শীট দেয় ওরা, ওইখানে ওদের একটা হ্যাঁ হ্যাঁ, আমি তো আজকে ক্লাসে ওইটার কথাই বলছি, যে ওরা একটা উদ্ভাস এক্সক্লুসিভ। আচ্ছা শোনো, সো জাগ্রত বিদ্বান, এই ওয়ার্ডটা মনে রাখবা। জাগ্রত মানে হচ্ছে জারক, গ্রত মানে ইলেকট্রন গ্রহণ করে, মানে এই দুইটা মিল আছে। সো ইলেকট্রন গ্রহণ করে মানে ইলেকট্রন রিসিভ করে। আর বিদ্বান মানে বিজারক বা রিডাকটেন্ট যারা, তারা ইলেকট্রন ডোনেট করে, মানে দান করে দেয়, ছেড়ে দেয়। সো যে কোনো একটা জিনিস ইলেকট্রন ছাড়লো, এই প্রসেসটাকে বলা হয় অক্সিডেশন বা জারণ। আর একে বলা হয় একটা রিডাকটেন্ট বা বিজারক। মানে যার অক্সিডেশন হয় সে হচ্ছে বিজারক বা রিডাকটেন্ট, আর যার রিডাকশন হয় সে হচ্ছে একটা অক্সিডেন্ট, ঠিক আছে? অক্সিডেন্টের কি হয়? রিডাকশন হয়, মানে উল্টা। অক্সিডেন্টের হয় রিডাকশন। উল্টা কেন? কারণ অক্সিডেন্ট মানে হচ্ছে যে অন্য কাউকে, এই যে বয়ের শিকারে বি আর বিজারক মিল আছে একটা, বুঝছো? আচ্ছা একটু দাঁড়াও, একটু কাজ ছিল, শোনো। সো অক্সিডেন্ট হচ্ছে তারা, বা জারক হচ্ছে তারা যারা অন্যকে অক্সিডাইজ করে বাট নিজে রিডিউসড হয়, মানে নিজের বিজারণ হয় বা রিডাকশন হয়। আর রিডাকটেন্ট হচ্ছে তারা যারা অন্যকে রিডিউস করে বা রিডাকশন করায় বাট নিজে কি হয়? অক্সিডাইজড হয়। মানে তার নিজের হয় অক্সিডেন্টের নিজের হয় রিডাকশন, রিডাকটেন্টের নিজের হয় অক্সিডেশন, ঠিক আছে? সো একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে মনে রাখবা যে অক্সিডেন্ট বা একটা জারক, অক্সিডেন্ট বা জারক নিজের কি হয়? দেখো এখানে উপরে লিখে রাখি, নিজের হয় রিডাকশন বা বিজারণ,
অন্যকে করে, অন্যকে কি করে, অক্সিডেশন করে, মানে অন্যকে জারিত করে বা অক্সিডাইজড করে। আর ইলেকট্রন নিয়ে কাহিনী কি, অক্সিডেন্ট হচ্ছে যারা ইলেকট্রন রিসিভ করে, মানে ইলেকট্রন খায়, সোজা হিসাব ইলেকট্রন খায়। আর ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন খাওয়া মানেই কি, রিডাকশন হওয়া। বুঝতে পারছো? ইলেকট্রন খাওয়া মানে রিডাকশন বা বিজারণ হওয়া। এবার আসি রিডাকটেন্ট বা বিজারক। রিডাকটেন্ট বা বিজারক, রিডাকটেন্ট বা বিজারক হচ্ছে তারা যাদের নিজের হয় অক্সিডেশন, মানে সে ইলেকট্রন ছেড়ে দেয়, ডোনেট করে, অন্যকে সে করে হচ্ছে রিডাকশন, মানে অন্যকে সে বিজারিত করে বা রিডিউসড করে বা রিডাকশন করে। আর ইলেকট্রন রিলেটেড তার কাহিনী হচ্ছে সেই ইলেকট্রন ডোনেট করে। আর ইলেকট্রন ডোনেট করা মানে কি, ইলেকট্রন ছাড়ন মানেই কি, জারণ, মানে অক্সিডেশন। এই দুইটা জিনিস, এই দুইটা লাইন খালি মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পারছো? এই দুইটা মনে রাখলেই তুমি চিন্তা করতে পারবা। এখন দেখো ওই যে KMnO4 কেন একটা অক্সিডেন্ট, KMnO4। সো আমরা ওইখানে দেখছিলাম যে KMnO4 বেসিক্যালি 5টা ইলেকট্রন খাওয়ার পর সেইখানে K প্লাস Mn2 প্লাস আর 4টা অক্সিজেন বানায়, রাইট? আমরা দেখে আসছিলাম যে এখানে Mn হচ্ছে +7 অবস্থায় থাকে, বাট এখানে Mn হচ্ছে 2 প্লাস অবস্থায়, মানে তার 5টা ইলেকট্রন রিসিভ করতে হয়েছে। তার আগে 7টা শর্ট ছিল, 5টা খাওয়ার পর সে এখন Mn2 প্লাস অবস্থায় আছে। সো এইটা কি, একটা অক্সিডেন্ট। যে ইলেকট্রন খায় সেই কি, অক্সিডেন্ট। আর এই প্রসেসটাকে আমরা কি বলবো, রিডাকশন বা বিজারণ। সবাই কি এইটুকু বুঝছো? আবার K2Cr2O7 এর, হ্যাঁ বলতেছি। এখানে অক্সিডেন্ট KMnO4 কেন একটা অক্সিডেন্ট, আমরা যখন KMnO4 এর রিয়াকশনটা দেখছিলাম, আমি এখানে এটাকে আয়নিক ফর্মে লিখছি। আমি যদি মেইন রিয়াকশনটা দেখাই, ধরো KMnO4 প্লাস একটা H2SO4, আমরা জানি এখান থেকে কি আসে, তোমার 2টা K2SO4 আসে, 2টা MnSO4 আসে, আর হচ্ছে ওয়াটার প্রডিউস হয়। সো এখানে Mn থাকে হচ্ছে +7 অবস্থায়, আর এখানে Mn থাকে +2 অবস্থায়। মানে আগে তার শর্টেজ বেশি ছিল, এখন তার শর্টেজ কম। তার মানে সে কি, ইলেকট্রন খাচ্ছে না এখানে। তার মানে ইলেকট্রন খাওয়া মানে কি, সে একটা অক্সিডেন্ট বা জারক। আর ইলেকট্রন খাওয়া যেই প্রসেস, সেটাকেই আমরা কি বলি, রিডাকশন। এবার ক্লিয়ার হয়েছে মাহির এটা? আচ্ছা, এবার আমরা একটা রিডিউসারের এক্সাম্পল দেখি, বা একটা অক্সিডেশন। বলো। হ্যাঁ, এই প্রসেসটা হচ্ছে রিডাকশন। বুঝতে পারছো? প্রসেসটা হচ্ছে রিডাকশন। তারপর আরেকটা এক্সাম্পল দেই, লাইক Fe, মানে আয়রন হচ্ছে এখন 2 প্লাস অবস্থায় আছে। সে কী করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, সে কিসে কনভার্ট হলো, Fe3 প্লাস, Fe3 প্লাসে কনভার্ট হলো। সো ইলেকট্রন ছাড়া যে প্রসেস, সেটাকেই কি বলা হয়, অক্সিডেশন। আর ইলেকট্রন যে ছাড়ে, ডোনেট করে, তাকে কি বলা হয়, রিডাকটেন্ট। ওকে, এবার ক্লিয়ার হয়েছে এটা? এবার আসি, এখানে গ্রুপ চ্যাটে শিমুল একটা কোশ্চেন দিছিল, ওইটা একটু আমি এখানে সলভ করে দিই। একটু দাঁড়াও। একটু ওয়েট, দাঁড়াও। আচ্ছা, এইটা ছিল। সো জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট আর কপার প্রডিউস হয়। সো কে অক্সিডেন্ট, কে রিডাকটেন্ট। ঠিক আছে? সো এটা এক্সপ্লেন করি। জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা একটা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে জিঙ্ক সালফেট প্লাস কপার প্রডিউস হয়। কে অক্সিডেন্ট, কে রিডাকটেন্ট। দেখো, জিঙ্কের অক্সিডেশন নাম্বার এখানে ছিল 0, এখানে কত, এই জায়গাতে +2।
অক্সিডেশন নাম্বার বাড়ছে, অক্সিডেশন, আচ্ছা আরও একটা জিনিস লিখে রাখো যে এই অক্সিডেন্টের রিডাকশন হয় তো, সো তার অক্সিডেশন নাম্বার কমে, অক্সিডেশন নাম্বার কি হয়, কমে। অক্সিডেশন নাম্বার কমে কখন, যখন কেউ ইলেকট্রন খায়, অক্সিডেশন নাম্বার কমে যায়। আর যখন কেউ ইলেকট্রন ডোনেট করে তার অক্সিডেশন নাম্বার কি হয়, বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো এই রিয়াকশনটা থেকে আমি কি বলতে পারি, 0 থেকে +2 হচ্ছে, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো, অক্সিডেশন। আর যার অক্সিডেশন হয় তাকে কি বলা হয় বলো, রিডাকটেন্ট। তাহলে এইটা হচ্ছে রিডাকটেন্ট। তাহলে রিডাকটেন্ট যদি পেয়ে যাও তাহলে এটা কি, পুরোটাই হচ্ছে অক্সিডেন্ট। আর তাহলে অক্সিডেন্ট যে তার এই প্রসেসটাকে আমরা কি বলি, এটা হচ্ছে রিডাকশন। আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও দেন। হ্যাঁ হ্যাঁ, নিজেকে রিডিউস করা মানে হচ্ছে, হ্যাঁ পজিটিভলি বাড়াই দাও, হ্যাঁ হ্যাঁ এটাই। নিজেকে অক্সিডাইজ করা মানে নিজে অক্সিডাইজড হওয়া মানে কি, আমি ডোনেট করতেছি, নিজে অক্সিডাইজড হচ্ছি, মানে অক্সিডাইজড মানে হচ্ছে কি, আমি কন্টিনিউয়াসলি ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, তার মানে আমার চার্জ বাড়তেছে। হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো এবার। সো হ্যাঁ, এটা হবে কপার সালফেট আর জিঙ্ক। ওকে, আচ্ছা এবার আমি এই, হ্যাঁ এইখানে তুমি ধরো অক্সিডেন্টকে জাস্ট কপারকে অক্সিডেন্ট বললে হবে না, পুরোটাই অক্সিডেন্ট, বুঝতে পারছো। রিয়াক্টেন্টের মধ্যে থেকেই শুধু রিডাকটেন্ট আর অক্সিডেন্ট আসবে। ওকে, কারণ এখানে আসলে পুরো কম্পাউন্ডটা একসাথে তোমার রিডাকশন হচ্ছে তো। হ্যাঁ ওইটা তো স্পেকটেটর আয়ন, বাট এই রিয়াকশনে এই পুরো কম্পাউন্ডটাকে একসাথে অক্সিডেন্ট বলা হয়, যদিও তার সবার চার্জ চেঞ্জ হয় না, বাট তার যেটারই চেঞ্জ হোক সে একটা অক্সিডেন্ট, মানে পুরোটাকেই অক্সিডেন্ট বলবো। ধরো অপশনে অনেক সময় কপার সালফেট না দিয়ে এভাবে দিতে পারে কপার 2+, তখন কপার 2+ অক্সিডেন্ট, বাট দুইটাই একসাথে দিবে না যে, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, কারণ এটা তো Cu2+ আসলে, বুঝতে পারছো। তুমি যদি সব সালফেটগুলোকে সিনারিও থেকে বাইর করে দাও তাহলে জিনিসটা এরকম যে জিঙ্ক কনভার্ট হয়েছে জিঙ্ক 2+-এ, আর কপার 2+ কনভার্ট হয়েছে কপার 0-তে। তাই যার নাম্বারটা কমে গেছে এই এই জিনিসটা হচ্ছে অক্সিডেন্ট, নট এই জিনিসটা, বুঝতে পারছো। এটা তো অক্সিডেশন রিডাকশন হওয়ার পরের অবস্থা, বুঝছো। আর অ্যান্সারটা সবসময় রিয়াক্টেন্টের সাইড থেকেই হবে। ওকে, আচ্ছা এবার আমি বলি যে এইখানে তোমার একটা রিয়াকশনের অক্সিডেশন হাফ রিয়াকশন কোনটা, এই যে জিঙ্ক থেকে যে ইলেকট্রন দুইটা বের হয়ে জিঙ্ক 2+ বানাচ্ছি, সেটাই হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন, OHR জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ অর্ধবিক্রিয়া RHR রিডাকশন হাফ রিয়াকশন হচ্ছে এই যে Cu2+, এই যে দুইটা ইলেকট্রন আমাদের জিঙ্ক মানে রিডাকটেন্ট ডোনেট করে গেছে, সেই দুইটাকে সে এখানে খেয়ে কপার 0 বানাবে আর কি, বুঝছো। সো এই দুইটা হাফ রিয়াকশনকে অ্যাড করে দিলে আমরা কি পাবো, জিঙ্ক প্লাস কপার 2+ ইজ ইকুয়াল টু জিঙ্ক 2+ প্লাস কপার। ওকে, এখন সো জিঙ্ক দেন এই কপার 2+কে আমরা যদি স্পেকটেটর আয়ন দিয়ে দিই কপার সালফেট মানে দর্শক আয়ন দিয়ে দিই, আর জিঙ্ক 2+কে যদি স্পেকটেটর আয়ন দিয়ে দিই জিঙ্ক সালফেট প্লাস কপার। সো ইদার এইটা হচ্ছে তোমার আমাদের এই যে এটা 2+ থেকে 0 হচ্ছে মানে তার রিডাকশন হচ্ছে, সো এইটা হচ্ছে অক্সিডেন্ট। যদি অপশনে এইটা থাকে তাহলে এইটাই আনসার, আর যদি এইটা থাকে তাহলে এইটা আনসার। ওকে, আচ্ছা এখন তাহলে অক্সিডেশন রিডাকশনের ব্যাপারটায় তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ওকে, সবসময় মনে রাখবা অক্সিডেশন মানে ছেড়ে দেওয়া, রিডাকশন মানে রিসিভ করা। অক্সিডেশন হয় রিডাকটেন্টের, রিডাকশন হয় অক্সিডেন্টের। ওকে, এটাই বইতে তোমার চ্যাপ্টার 7 যেটা
চ্যাপ্টার 7-এর পাশাপাশি আছে নিউট্রালাইজেশন রিয়াকশন, মানে প্রশমন বিক্রিয়া। একটা অ্যাসিড আর একটা সল্ট রিয়াক্ট করে, তো অ্যাসিড আর বেস রিয়াক্ট করে সল্ট আর ওয়াটার হয়। আজকে এটা ওই ক্লাসেও দেখাইছি, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। এখানে বই থেকে যেই জিনিসটা তোমরা পড়বা সেটা হচ্ছে যে এই যে রিয়াকশনগুলো আছে, এই রিয়াকশনগুলো কীরকম রিয়াকশন, এগুলো কি এন্ডোথার্মিক নাকি এক্সোথার্মিক। যেমন নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে অলওয়েজ এক্সোথার্মিক রিয়াকশন। যেমন তুমি যদি চুনের সাথে কোনো একটা অ্যাসিড মিক্স করো, তাহলে এখানে দেখবা হিউজ হিট প্রডিউস হচ্ছে। সো সব নিউট্রালাইজেশন রিয়াকশনগুলোই আসলে এক্সোথার্মিক রিয়াকশন, মানে তারা প্রচুর হিট প্রডিউস করে। আর এন্ডোথার্মিক রিয়াকশন কারা আছে, এগুলো বই থেকে একটু পড়বা। এখন কেমিস্ট্রিতে ঝামেলা হচ্ছে বইয়ের মাঝখানে অনেক জায়গায় অনেক ইনফরমেশন থাকে। সো এর জন্য বইটা রিডিং পড়া ছাড়া ওয়ে নাই, বুঝতে পারছো? সো তোমরা আজকে আমি বলি কি কি পড়বা নিজেরা। ফার্স্ট অফ অল চ্যাপ্টার 1 একবার চোখ বুলায় দেখবা, এটাতে কেউ 30 মিনিটের বেশি নষ্ট করবা না, বা 20 মিনিট হাইয়েস্ট। দেন এটা হচ্ছে চ্যাপ্টার 1 গেল। চ্যাপ্টার 2 এর জন্য কি করবা, আমি যে ভিডিওগুলো প্লেলিস্টে এখন অ্যাড করে দিব, সেই ভিডিওসগুলো তুমি 1.25x স্পিডে দেখবা ইউটিউবে, ঠিক আছে? একবার অবশ্যই দেখবা, অ্যান্ড সাথে বই রিডিং পড়বা। বই রিডিং পড়ো। বইতে এইখানে কিছুই তেমন নাই, জাস্ট ডিফিউশন কাকে বলে, এটার ম্যাথ ভাই আমি ওই ভিডিওতে অনেকগুলো দেখাইছি। সো আমার মনে হয় না আমার এখানে আর দেখানো লাগবে। আর ওইটা 9-10-এর বাচ্চাদের জন্য বানানো, আরও ডিটেলসে করা। হ্যাঁ বলো। ম্যাস ইজ লো। হ্যাঁ, মানে আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। যার মলিকুলার ম্যাস যত কম তার রেট তত বেশি। এটা ওই ভিডিওগুলোতে একদম ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? আর এগুলোর ম্যাথের মানে ডাটা এই মুহূর্তে আমার মনে নেই, সো আমি অ্যাকচুয়ালি ম্যাথ বানাইতে পারতেছি না। ধরো একটা সিম্পল একটা ম্যাথ বলি, যে হাইড্রোক্লোরিক গ্যাস, ঠিক আছে, এটা যদি কোনো একটা জায়গায় ডিফিউজড হইতে 2 সেকেন্ড টাইম লাগে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ডিফিউজড হইতে কতটুক টাইম লাগবে? সো তোমার এখানে আমাদের রেট মানে হচ্ছে কি, এই ডিফিউশন রেট হচ্ছে যত ভলিউমে কোনো একটা জিনিস ডিফিউজড হয় ডিভাইডেড বাই যতটুক টাইম লাগে। মানে রেট মানে হচ্ছে যতটুক ভলিউমে এটা ব্যাপিত হয় বা ডিফিউজড হয় ডিভাইডেড বাই যতটুক টাইম লাগে। সো রেট জিনিসটা হচ্ছে বেসিক্যালি টাইমের ইনভার্স প্রপোর্শনাল। ওকে, সো এখন আমি বলতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রেট অফ ডিফিউশন ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের রেট অফ ডিফিউশন ইজ ইকুয়াল টু √ মলিকুলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস অফ HCl। আর রেট জিনিসটা হচ্ছে টাইমের ইনভার্স প্রপোর্শনাল। তাহলে এখানে লিখতে পারি টাইম টেকেন বাই কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই টাইম টেকেন বাই HCl ইজ ইকুয়াল টু √ mCO2 ডিভাইডেড বাই mHCl। এখানে তুমি CO2-র টাইম বের করতে চাও, সো এখানে HCl এর জায়গায় 2 লিখবা। mCO2 হচ্ছে তোমরা জানো 44, আর mHCl হচ্ছে 36.5। এখান থেকে TCO2 বের করবা। এগুলোর ম্যাথগুলো ওই ভিডিওগুলোতে করা আছে অলরেডি। ওকে, সো একটু দেখতে হবে। চ্যাপ্টার 2-তে কতক্ষণ টাইম নিব? চ্যাপ্টার 2 আজকে রাতের মধ্যে করবা। ওকে, সো আজকে গেল হচ্ছে চ্যাপ্টার 1, 2। কেউ যদি পারো, যে তোমার ধরো চ্যাপ্টার 1 করার ইচ্ছা নাই, তাহলে চ্যাপ্টার 1 বাদ দিয়ে চ্যাপ্টার 2 আর 3 করো আজকে রাত্রে ঘুমানোর আগে চ্যাপ্টার 2 আর 3 পর্যন্ত করবা। চ্যাপ্টার 3-তেও আমার ভিডিও দেওয়া আছে। ওকে, চ্যাপ্টার 3-তে ভিডিওসগুলোতে তুমি ওইখানে ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে করে, তারপর আউফবাউ প্রিন্সিপাল কি ইটসেট্রা নিয়ে ডিসকাস করছি। এগুলো তোমরা অলরেডি বুঝো, ঠিক আছে? সো আমি বলবো একটু কষ্ট করে আজকে এই প্রথম 3টা চ্যাপ্টার একদম ক্লোজ করে ফেলো। ওকে, কালকে সকালে আমি পড়াবো। সো কালকে সকালের টাইমটা আমি জানাচ্ছি তোমাদের আজকে রাতের মধ্যে। আর কালকে দিনের মধ্যে তোমাদের টাস্ক হবে চ্যাপ্টার 4 নিজেরা একটু পড়বা, চ্যাপ্টার 6 কেমিক্যাল কাউন্টিং, চ্যাপ্টার 7 ওকে, চ্যাপ্টার 7 আর দাঁড়াও।
আচ্ছা, অ্যাসিড বেজের চ্যাপ্টারটা তোমরা কেমন পারো? কারা অ্যাসিড কারা বেজ এগুলো সম্পর্কে তো আইডিয়া আছে, রাইট? এগুলোতে কি প্রবলেম হয়? ওইগুলো চ্যাপ্টার 8 পিএইচ এর জাস্ট একটা ফর্মুলা আছে, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, মানে কোনো একটা জায়গায় এইচ প্লাসের, হ্যাঁ এই একটাই। ধরো তোমার কাছে বললো যে 10 মোলার HCl আছে, আজকে দেখাইছি ভিডিওতে যে এই 10 মোলার HCl আর 10 মোলার H প্লাস একই কথা, বা 20 মোলার H2SO4 দিয়ে দিল যে 20 মোলার H2SO4 আর 40 মোলার H প্লাস একই কথা। যারা আজকে ওই ক্লাসটা মিস করছে একটু দেখা ফেলো, ঠিক আছে? সো ওই পিএইচ রিলেটেড ম্যাথ আসতে পারে জাস্ট মাইনাস লগারিদম অফ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন। আর এত ঝামেলাও করবে না, তোমাকে ডিরেক্টলি এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন বলেই দিবে, বলবে যে একটা সলিউশনে আমার যদি 0.01 মোলার এইচ প্লাস থাকে দেন ওইটা পিএইচ কত। আচ্ছা, পিএইচ বের করতে পারলে পিওএইচ কীভাবে বের করে? তোমরা কি এটা বুঝো যে পিএইচ আর পিওএইচ এর মধ্যে রিলেশন কি? 14 মাইনাস পিএইচ, হ্যাঁ এটাই। অথবা 11 এর বইয়ের, এটা হচ্ছে 11 এর বইয়ের দেখাইছে আর কি। আচ্ছা, পিওএইচ হচ্ছে মাইনাস লগারিদম অফ ওএইচ মাইনাস। আচ্ছা, এটা আমি তাহলে দেখাই দেবো, ঠিক আছে? সো তোমরা এই চ্যাপ্টার 9-এর যে অ্যাসিড বেস রিলেটেড যে থিওরিটিক্যাল জিনিসগুলো আছে, যে অ্যাসিড কারা, বেস কারা, তারপর হচ্ছে অ্যাসিডের সাথে বেজের রিয়াকশনে কি প্রডিউস হয়, অ্যাসিডকে লিটমাস পেপারের মধ্যে রাখলে লিটমাস পেপারের কালার কি হয়, এগুলো একটু দেখবা, ঠিক আছে? সো এই চ্যাপ্টার 9-এর অ্যাসিড বেজের বেসিক জিনিসগুলো পড়ো, ম্যাথগুলো রেখে দাও, আমি এটা দেখাই দেবো। সো কালকে তোমাদের টাস্ক হবে চ্যাপ্টার 4, 6, 7, 9, মানে কালকে সারাদিনের টাস্ক 4, 6, 7, 9, আর আরেকটা হচ্ছে আর চ্যাপ্টার 5। এই কয়টা তোমাদের কালকে শেষ করতে হবে, ওকে? সো আজকে রাত্রে এই তিনটা অ্যান্ড দেন কালকে সারাদিনে চ্যাপ্টার 4-এ তেমন কিছু নাই। পিরিয়ডিক টেবিলে কয়টা এলিমেন্ট আছে, তারপর কয়টা গ্রুপ আছে, পিরিয়ড কীভাবে বের করে, এগুলো আছে। আর হচ্ছে আয়োনাইজেশন এনার্জি কোন দিকে চেঞ্জ হয়, ইলেকট্রন অ্যাফিনিটি কোন দিকে চেঞ্জ হয়, এইসব নিয়ে ডিসকাশন আছে। এটাও আমি হালকা একটু দেখাই দেবো কালকে সকালবেলা, মানে ওই চ্যাপ্টার 2 আর 4টা কি, হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি, আমি এই ক্লাসের পরেই দিয়ে দিব। আর চ্যাপ্টার 6টা তো অলরেডি পারোই। চ্যাপ্টার 6-এর জন্য তোমরা কি করবা, ওই বিশেষ করে কলেজের ভিডিওগুলো ভালো করে দেখো, ঠিক আছে? মানে কলেজের ভিডিওর প্রথম দিকের ভিডিওগুলো দেখো, যে মোল নাম্বার কীভাবে বের করতে হয়, তারপর এই যে আজকে যেটা দেখাইছি, যে আজকে ছিল কি জানি, আচ্ছা আজকের না, কলেজের কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির সিলেক্টিভ কিছু টপিক যেগুলো তোমার 9-10-এ ছিল, ওইগুলো একটু রিভাইজ দাও, ঠিক আছে? ব্যালেন্স কীভাবে করতে হয় ওইগুলো দেখো। চ্যাপ্টার 7-এ তোমাদের কেমিক্যাল রিয়াকশন আমি তো বললামই, চ্যাপ্টার 7-এ জাস্ট এই অক্সিডেশন রিডাকশনের ব্যাপারগুলো আজকে দেখাই দিলাম, এগুলো প্র্যাকটিস করতে হবে। আর চ্যাপ্টার 9-এ হচ্ছে অ্যাসিড বেস থিওরি পড়ো, কালকে সকালে আমি এটা পিএইচ পিওএইচ দেখাই দিব। আর চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ড চ্যাপ্টার থেকে আসলে এমসিকিউ আসাটা একটু উইয়ার্ড, মানে এখান থেকে এমসিকিউটা কম আসে, এগুলো সিকিউ এর জন্য ভালো। যেমন ধরো এই দুইটার মধ্যে কম্পাউন্ডটা কীভাবে ফর্ম হইতেছে, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড কীভাবে ফর্ম হয়, বা একটা আয়নিক কম্পাউন্ড কীভাবে ফর্ম হয়, তারপরেও এগুলো একটু রিভাইজ দিতে হবে, ওকে? চ্যাপ্টারটা খুবই শর্ট একটা চ্যাপ্টার, কয়েকটা পেজ, হাইয়েস্ট কয় পেজ, 5 পেজ মনে হয়, ওই তো 6 দুগুণে 12 পেজ। সো এইটাও একটু রিডিং পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার মাস্ট রিডিং একবার পড়তেই হবে। সো একটা টার্গেট রাখো, কালকে সারাদিনের মধ্যে এই কয়টা চ্যাপ্টার তুমি শেষ করবা, সকালবেলা এই কয়টার যা যা পড়ানো লাগে আমি পড়াই দেবো, ওকে? সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কারো কি কিছু বলার আছে এর বাইরে?